শার্লকের প্রথম সিজনে আমরা দেখেছিলাম শার্লক হোমস তার সহকর্মী ডাক্তার ওয়াটসনকে নিয়ে কিভাবে একের পর এক জটিল কেসগুলো সমাধান করে। শার্লকের তুখোর বুদ্ধি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর অকাট্য যুক্তির কাছে কোনো রহস্যই টিকতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত শার্লককে চ্যালেঞ্জ জানিয়ে তার সামনে উপস্থিত হয় জিম মরিয়ার্টি নামের একজন ক্রিমিনাল, যে কিনা শার্লকের মতো একজন ডিটেকটিভকেও নাজেহাল অবস্থা করে ছাড়ে। তো দ্বিতীয় সিজনে আমরা এই দুজনের আরও বড়সড় বুদ্ধির লড়াই দেখতে পাবো। সেই সাথে শার্লকের এবারের কেসগুলো একটু ভিন্নধর্মী হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম সিজনের চেয়েও দ্বিতীয় সিজনে আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। তাই এই ভিডিওতে অন্তত 20,000 লাইক আশা করছি। প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয় সিজনে শুরু হয়। অর্থাৎ মরিয়ার্টি স্নাইপাররা শার্লক এবং ওয়াটসনের উপরে পয়েন্ট করে রেখেছিল, আর শার্লক মরিয়ার্টির পায়ের নিচে থাকা বোম বাঁধা জ্যাকেটের উপরে গান পয়েন্ট করেছিল। একদম টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তখন হঠাৎ মরিয়ার্টির কাছে কারো ফোন আসে। ফোনটা গুরুত্বপূর্ণ ছিল, তাই এখানকার ঝামেলা এই পর্যন্তই রেখে মরিয়ার্টি সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর কেটে যায় বেশ কিছুদিন। ওয়াটসন ব্লগিং শুরু করে। সে ব্লগে শার্লকের কেসগুলো নিয়ে লেখালেখি করত, ফলে অনেকেই কেস নিয়ে শার্লকের কাছে আসা শুরু করে। কিন্তু সেসব বোরিং কেস শার্লকের পছন্দ হতো না। এরই মধ্যে অফিসার লেস্ট্রেড শার্লককে একটা ক্রাইম সিনে নিয়ে যায়। সেখানে রাস্তায় একটা গাড়ি পাওয়া যায়, গাড়িতে একটা লাশ পাওয়া যায়, সেই সাথে বেশ কিছু এয়ারপোর্টের পেপারসও পাওয়া যায়। এখানে প্রথম সমস্যা হলো এই পেপারসগুলো তখনই পাওয়া যায় যখন কেউ এয়ারপোর্টের সব প্রসেসিং শেষ করে ফ্লাইটের জন্য বিমানে উঠে। কিন্তু এই লোকটা এয়ারপোর্টে যাওয়ার আগেই এই পেপারসগুলো কিভাবে পেল? আর দ্বিতীয় সমস্যা হলো এই লোকটার যেই বিমানে করে যাওয়ার কথা ছিল সেই বিমানটা গতকাল ব্লাস্ট করেছে এবং সব যাত্রী মারা গিয়েছে। তো সেই হিসেবে এই লোকটার তো বিমানে মারা যাওয়ার কথা ছিল, অথচ সে এখানে গাড়িতে কিভাবে মরল? শার্লক তার জীবনে এরকম অদ্ভুত কেস কখনোই দেখেনি। আর দুঃখের বিষয় হলো শার্লক এই কেসটা সলভ করতেও ব্যর্থ হয়, অর্থাৎ কেসটা তার আনসলভড হয়েই থেকে যায়। তবে কেসটার কথা একটু মাথায় রাখবেন, কারণ শার্লক বলে কথা, শেষমেশ দেখা যেতে পারে সে সলভ করেও ফেলতে পারে। যাই হোক, পরের দিন সকালে তার কাছে আরও একটা কেস আসে। কেসটা হলো একজন লোক গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে সে গাড়িটা ঠিক করতে বের হয়। তখন সে দূরে একজন হাইকারকে দেখতে পায়। গাড়ি ঠিক করে গাড়িতে উঠে বসার সময়ও হাইকারটা সেখানেই দাঁড়িয়েছিল, সেখানে আর কেউই ছিল না। তো লোকটা আবারও গাড়ি স্টার্ট করতে গেলে এবার গাড়িতে ব্যাকফায়ার হয়। তখন সে গাড়ি থেকে নেমে দেখে হাইকারটা মরে পড়ে আছে। এখন প্রশ্ন হলো সেখানে তো আর কেউই ছিল না, তাহলে হাইকারকে কে মারল? তো সকালে ঘটনাস্থল দেখার জন্য শার্লক ওয়াটসনকে পাঠায়। ওয়াটসন ল্যাপটপ নিয়ে গিয়ে ভিডিও কলে শার্লককে সব বর্ণনা করছিল। শার্লক বাড়িতে বাথস্যুট পরে মানে তোয়ালে জড়িয়ে ভিডিও কলে ঘটনাস্থল দেখছিল। শার্লক নিয়ম করেছে যা কিছুই ঘটে যাক সকাল 7টার আগে সে আর বাড়ি থেকে বের হবে না। তো এখনো সকাল 7টা না বাজাতে সে এই সব নাটক জুড়েছে আর কি। যাই হোক, এরই মধ্যে শার্লকের বাড়িতে কয়েকজন ফর্মাল লোক চলে আসে, আর তারা শার্লককে এই তোয়ালা জড়ানো অবস্থাতেই উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে ক্রাইম স্পটেও একটা হেলিকপ্টার এসে নামে এবং ওয়াটসনকে তুলে নিয়ে যায়। তাদের দুজনকেই বাকিংহাম প্যালেসে নিয়ে আসা হয়। একটু পরে তাদের সামনে শার্লকের ভাই মাইক্রফট এসে হাজির হয়, অর্থাৎ মাইক্রফট তার লোকজন দিয়ে এদের তুলে এনেছে। মাইক্রফট একজন ঊর্ধ্বতন মন্ত্রীর সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তারপরে তাদেরকে আইরিন নামের এক মেয়ের ফটো দেখিয়ে বলে এই মেয়েটির কাছে সেই রাজপরিবারের কনফিডেন্সিয়াল কিছু ফটো এবং তথ্য আছে, সেগুলো পাবলিক হয়ে গেলে এই রাজপরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। মেয়েটিকে তারা টাকা পয়সা সবকিছু অফার করার পরেও সেগুলো সে দিচ্ছে না, শুধু মাঝে মধ্যে 2-1টা করে ফটো তাদের পাঠাচ্ছে এবং টেনশন দিচ্ছে। তো শার্লকের কাজ হলো আইরিনের কাছ থেকে সেই কনফিডেন্সিয়াল ফটোগুলো আদায় করে নেওয়া। কিন্তু শার্লকের কাছে এই কেসটা তেমন ইন্টারেস্টিং লাগে না, এরপরও বাধ্য হয়ে সে কেসটা নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে আইরিনকে দেখা যায় কেউ শার্লককে ফলো করছিল আর তার লাইভ ফটো তুলে আইরিনের কাছে পাঠাচ্ছিল। আইরিন শার্লকের লাইভ ফটো দেখে বুঝতে পারে শার্লক তার কাছেই আসছে, তাই সেও শার্লকের সামনে আসার জন্য রেডি হয়ে যায়। শার্লক আইরিনের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই আইরিন তার সামনে এসে হাজির হয়। শার্লক তাকে দেখে চমকে উঠে, কারণ সে সম্পূর্ণ নগ্ন হয়ে শার্লকের সামনে এসেছিল। সে এই কাজটা করেছিল যাতে শার্লক তার দিকে তাকাতে বিব্রত বোধ করে এবং তার ব্যাপারে কোনো কিছু প্রেডিক্ট করতে না পারে। আর শেষ পর্যন্ত ঘটেও ঠিক তাই, শার্লক আইরিনের ব্যাপারে কিছুই প্রেডিক্ট করতে পারে না। তো যাই হোক, শার্লক নিজের স্যুটটা খুলে আইরিনকে সেটা পরে নিতে বলে। এরপরে টুকটাক গল্পের মাঝে শার্লক আইরিনকে তার ফেলে আসা কেসটার ব্যাপারে ডিটেলস বলছিল, যাতে আইরিনের মনোযোগ এদিকে ঘুরে থাকে। সেই সময়ে ওয়াটসন বাইরে থেকে একটা ম্যাগাজিনে আগুন ধরায়। আগুন ধরানোর সাথে সাথেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং আইরিন হকচকিয়ে একটা আয়নার দিকে তাকায়। শার্লক আইরিনের তাকানোর ধরন দেখে বুঝে যায় এই আয়নার পেছনে সে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রেখেছে। এ সময় আইরিন নিজেও তার বোকামি বুঝতে পারে।
শার্লক আয়নাটা সরিয়ে দেখে সেখানে একটা লকার রয়েছে। লকারে একটা পাসওয়ার্ড বসানো ছিল। আইরিন হেসে বলে, আমি তোমাকে অলরেডি পাসওয়ার্ড বলে দিয়েছি। এ সময় আবার আরেকটা ঘটনা ঘটে যায়। একটা আমেরিকান গ্যাং এসে তাদের উপরে অ্যাটাক করে। তাদের গান পয়েন্টে রেখে শার্লককে বলে লকারটা খুলতে, কিন্তু শার্লককে তো আইরিন পাসওয়ার্ড সরাসরি বলেনি। তাই শার্লক ভাবতে থাকে কি হতে পারে পাসওয়ার্ড। তখন তার মাথায় আইডিয়া আসে যে আইরিন তার কাছে নগ্ন হয়ে এসেছে যাতে তার ফিগারটা বোঝা যায়। তাই হতে পারে এই লকারের পাসওয়ার্ড হলো আইরিনের ফিগার। তাই শার্লক তখন 32, 24 আর 34 প্রেস করতেই লকারের লক খুলে যায়। লকারের দরজা খোলার আগে শার্লক একবার আইরিনের দিকে তাকায়। আইরিন ভয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। এটা দেখে শার্লক বুঝতে পারে লকারে প্রাণঘাতী কিছু রয়েছে। সে লকারের দরজা খোলার সময়ে সাবধান হয়ে বসে, আর দরজা খুলতেই ভেতরে থাকা গানটার ফায়ারিং হয়। আইরিন মূলত নিজের প্রোটেকশনের জন্য সেখানে গান সেট করে রেখেছিল। যাই হোক, গান ফায়ারিংয়ে গ্যাংয়ের লোকদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর এই সুযোগে শার্লক, ওয়াটসন এবং আইরিন তিনজনই তাদের উপরে চড়াও হয়ে তাদের মেরে খেদিয়ে দেয়। তারপরে লকারের ভেতরে রাখা আইরিনের মোবাইলটা শার্লক বের করে নেয়। এই মোবাইলেই আইরিন সমস্ত তথ্য লুকিয়ে রেখেছে, কিন্তু মোবাইলে একটা পাসওয়ার্ড থাকায় শার্লক সেটা খুলতে পারে না। আইরিন শার্লককে রিকোয়েস্ট করে বলে ফোনটা ফিরিয়ে দিতে, কারণ এই ফোনটার জন্যই সে বেঁচে আছে। ফোনটা না থাকলে শত্রুরা তাকে কবেই মেরে ফেলত। কিন্তু তবুও শার্লক ফোনটা ফিরিয়ে না দিয়ে নিজের পকেটে ভরে নেয়। তখন আইরিন শার্লককে আচমকা একটা ইঞ্জেকশন মেরে দেয়। শার্লক কাবু হয়ে গেলে তাকে মেরে আইরিন নিজের ফোনটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এর একটু পরেই শার্লক ড্রাগের প্রভাবে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে শার্লক আইরিনকে স্বপ্নে দেখতে পায় এবং তার মাধ্যমে ফেলে আসা কেসটাও সলভ করে ফেলে। সেই হাইকারটা আসলে বুমেরাং নিয়ে খেলছিল। তো বুমেরাং ছুড়ে দেওয়ার পরে রাস্তায় থাকা গাড়িটা ব্যাকফায়ার করে। তাই হাইকারের মনোযোগ গাড়ির দিকে ঘুরে যায়, আর তখনই ছুড়ে মারা বুমেরাংটা তার কাছে ফেরত চলে আসে। সে বুমেরাংটা না ধরায় সেটা তার মাথায় আঘাত করে এবং সে মারা যায়। আর এভাবেই শার্লক ঘুমের মাঝেও কেসটা সলভ করে ফেলে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেও শার্লকের হ্যাংওভার কাটে না। সে প্রথমেই আইরিনের খোঁজ নেয়, কিন্তু আইরিনের নাকি কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। এরপর পরবর্তী কিছুদিন শার্লকের একদম অন্যরকম কাটে। তার আইরিনের প্রতি ফিলিংস তৈরি হয়ে গিয়েছিল। বলা চলে আইরিনের প্রেমে পড়ে গিয়েছিল সে সারাক্ষণ আইরিনের কথা ভেবে মন খারাপ করে থাকত। এরই মধ্যে একদিন ক্রিসমাস ডেতে শার্লকের কাছে একটা গিফট আসে। সে গিফট বক্স খুলে দেখে তার ভেতরে আইরিনের সেই গুরুত্বপূর্ণ ফোনটা রয়েছে। তবে এর পরের দিনই সে আবার খবর পায় আইরিন মারা গিয়েছে, এমনকি তার লাশও পাওয়া গিয়েছে। মাইক্রফটের সাথে শার্লক ফরেন্সিক ল্যাবে আইরিনের লাশ দেখতে যায়। লাশের চেহারাটা নষ্ট করে দেওয়া হয়েছিল, তবুও তার পা দেখে শার্লক শনাক্ত করে এটাই আইরিন। আইরিনের মৃত্যুতে শার্লক আরও শোকাহত হয়ে পড়ে। সে মনের দুঃখে ভায়োলিন বাজায় আর আইরিনের ফোনের পাসওয়ার্ড খোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরই মধ্যে একদিন শার্লকের ফোনে আইরিনের মেসেজ আসে, আমি এখনো বেঁচে আছি। শার্লকও তাকে আড়াল থেকে সরাসরি দেখে আসে, কিন্তু তার সামনে যাওয়ার সাহস পায় না সে। তবে সে রাতে আইরিনকে হ্যাপি নিউ ইয়ার লিখে একটা মেসেজ পাঠায়, আর এই মেসেজ দেখে আইরিন বেশ খুশি হয়। তো পরের দিন আইরিন নিজেই শার্লকের বাড়িতে এসে হাজির হয়। সে জানায় তার ফোনটা পাওয়ার জন্য অনেক গ্যাং এবং ডিপার্টমেন্ট চেষ্টা করছে, তাই তার প্রাণের ঝুঁকি রয়েছে। সে কোথাও নিশ্চিন্তে থাকতে পারছে না, এই জন্যই সে নিজেই ফেক মৃত্যুর ঘটনা সাজিয়েছিল। শার্লক তখন আইরিনকে তার ফোনটা দিয়ে বলে সেটার পাসওয়ার্ড খুলে দিতে। আইরিন পাসওয়ার্ড খুলে দিলে শার্লক একটা মেইল পায়। সেই মেইলে এক লাইনের একটা বড় কোড দেওয়া ছিল। শার্লক কয়েক সেকেন্ডের ভেতরেই সেই কোডটা ডিকোড করে ফেলে। শার্লক জানায় এই কোডের মানে হলো 747 প্লেনটা আগামীকাল 6:30টায় হিথ্রো থেকে বাল্টিমোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর এটা পৃথিবীকে বাঁচাবে। যদিও শার্লক বুঝতে পারে না পৃথিবীকে বাঁচানোর সাথে এটার কি সম্পর্ক। তবে এইটুকুতে আইরিনের কাজ ঠিকই হয়ে যায়। সে ডিকোড মেসেজটা মরিয়ার্টির কাছে পাঠিয়ে দেয়। আসলে আইরিন মূলত মরিয়ার্টির পাঠানো একজন স্পাই ছিল এবং সে মরিয়ার্টির হয়েই কাজ করছিল। যাই হোক, মরিয়ার্টি মেসেজটা পাওয়ার পরে সেটার একটা প্রতিউত্তর মাইক্রফটের কাছে পাঠিয়ে দেয়। মাইক্রফট মরিয়ার্টির মেসেজ দেখে একদম হতাশ হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো মাইক্রফটের সাথে এর কি সম্পর্ক, সেটাও বলছি একটু পরেই। তো শার্লক বাড়িতে আইরিনের সাথে সময় কাটাচ্ছিল। তখন মাইক্রফটের লোক শার্লককে একটা এয়ারপোর্টে তুলে নিয়ে যায়। তারপরে শার্লককে একটা বিমানে তোলা হয়। শার্লক বিমানে উঠে দেখে এখানে যত যাত্রী আছে সবাই মৃত। তখন মাইক্রফট এসে বলে টেররিস্টরা এই বিমানের উপরে বোম ব্লাস্ট করার প্ল্যান করেছিল, আর এই প্ল্যানের ব্যাপারে মাইক্রফটরা আগেই জানতে পেরেছিল। তাই তারাও একটা পাল্টা প্ল্যান বানায়। তারা ঠিক করে এই বিমানে তারা যাত্রীর জায়গায় লাশ রেখে টেক অফ করবে। এতে টেররিস্টরা বিমানে অ্যাটাক করার পরে ভাববে তাদের মিশন সফল হয়েছে, আর এভাবে তারা টেররিস্টদের চোখে ধুলো দিতে পারবে। কিন্তু শার্লক মেইল থেকে কোডটা ডিকোড করে দেওয়ার ফলে টেররিস্টরা মাইক্রফটদের প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছে। অর্থাৎ শার্লকের তুখোর বুদ্ধি এবার তাদের জন্য ক্ষতি বয়ে এনেছে।
মাইক্রোফট জানায় কিছুদিন আগে জার্মানদের সাথেও তারা সেম ট্রিক্স খেলেছিল, কিন্তু সেবার তাদের একজন যাত্রী রাস্তাতেই আটকে পড়েছিল। তার মানে এই এপিসোডের শুরুতে শার্লক রাস্তায় যে বিমানের পেপার সহ লাশ পেয়েছিল, যেই কেসটা সে আর সলভ করতে পারছিল না, সেটা আসলে এই প্ল্যানেরই অংশ ছিল। তো এবার শার্লক বুঝতে পারল ওই গাড়িতে করে লাশটা বিমানে তোলার জন্যই নিয়ে আসা হচ্ছিল। যাই হোক, দুই ভাই যখন কথা বলছিল তখন সেখানে আইরিন চলে আসে এবং সে সমঝোতার কথা বলে। এরপরে তিনজনে বাড়িতে আলোচনায় বসে। আইরিন বলে সে এই ফোনের ডেটাগুলো নিয়ে খুব সমস্যায় ছিল, তার বাঁচার মতো কোনো উপায় ছিল না। আর তখনই সে মরিয়ার্টির হেল্প নেয়। মরিয়ার্টি থেকে গাইড করে সে কিভাবে নিজেই নিজের প্রোটেকশন ব্যবস্থা করবে। এমনকি সে এটাও শিখিয়ে দিয়েছিল কিভাবে শার্লক হোমসকে ট্যাকেল দিতে হবে। আর এভাবেই সে এতদিন সার্ভাইভ করে গিয়েছে। তবে এবার সে আর এভাবে বাঁচতে চায় না। সে ফোনটা ফিরিয়ে দিতে চায়, বিনিময়ে তাকে প্রোটেকশন দিতে হবে। কিন্তু সমস্যা হলো আইরিনকে তারা কিভাবে বিশ্বাস করবে। তার ফোনে তো এমন সিস্টেম করা আছে যে এবার ভুল পাসওয়ার্ড মারলে সেটা ব্লাস্ট করবে এবং সমস্ত ডেটা নষ্ট হয়ে যাবে। তখন আর তারা জানতে পারবে না এটাই আসল ফোন কিনা। তো কথার এক পর্যায়ে হঠাৎ শার্লক রিয়েলাইজ করে সে আসলে জানে এই ফোনের পাসওয়ার্ড কি হতে পারে। শার্লক আইরিনের কাছে গিয়ে তার হাত ধরে। আইরিন যে শার্লককে পছন্দ করত সে এটা প্রকাশ করত না। তবে কেউ প্রেমে পড়লে আর পছন্দের মানুষ সামনে চলে আসলে তার হার্টবিট, হাতের পালস অটোমেটিক বেড়ে যায়। এটার উপর কারো নিয়ন্ত্রণ থাকে না। তো আইরিনের হাতের পালস চেক করে শার্লক নিশ্চিত হয়ে যায় আইরিন তাকে ঠিকই পছন্দ করে। এরপরে শার্লক ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ডের জায়গায় লিখে দেয় SHER, মানে আইরিনের ফোনের ডিসপ্লেতে লেখা ছিল I am, তারপরে 4টা ফাঁকা ঘর এবং তার নিচে লেখা ছিল লকড। এখন এই ফাঁকা ঘরে শের লেখার ফলে পুরো সেন্টেন্সটা দাঁড়ায় I am শার্লকড, অর্থাৎ আইরিন শার্লকের নামেই তার ফোনের পাসওয়ার্ড সেট করে রেখেছিল। যাই হোক, শার্লক লক খুলে ফোনটা মাইক্রোফটের হাতে দিয়ে দেয়। তারপরে আইরিনকে কাস্টডিতে নিতে বলে চলে যায়। মানে এইটা কোনো কথা? শার্লকের মাথায় দেখি কেস ছাড়া আর কিচ্ছু নাই। এইভাবে একটা মেয়েকে বিপদে ফেলে যায় কেউ? যাই হোক, এরপর বেশ কয়েক মাস কেটে যায়। একদিন মাইক্রোফট ওয়াটসনকে ডেকে বলে আইরিন 2 মাস আগে করাচিতে একটা টেররিস্ট গ্যাংয়ের হাতে মারা গিয়েছে। মাইক্রোফট আইরিনের মোবাইলটা আর বাকি জিনিসপত্র ওয়াটসনকে দিয়ে জিজ্ঞেস করে তারা এই খবরটা শার্লককে কিভাবে দেবে। ওয়াটসন ভাবে শার্লক হয়তো আইরিনের মৃত্যুর খবরে ভেঙে পড়বে, তাই সে শার্লকের কাছে গিয়ে মিথ্যা করে বলে আইরিন এখন আমেরিকায় চলে গিয়েছে এবং সেখানে সে সেফ আছে। তবে প্রোটোকল অনুযায়ী আইরিনের সাথে শার্লক আর যোগাযোগ করতে পারবে না। কিন্তু শার্লক এটা শুনে তেমন একটা রিয়্যাক্ট না করলে ওয়াটসন তখন আইরিনের ফোনটা শার্লককে দিয়ে চলে যায়। ওয়াটসন বেরিয়ে যাওয়ার পরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আইরিন আসলেই টেররিস্ট গ্যাংয়ের হাতে ধরা পড়েছিল এবং লাইফের শেষ মুহূর্তে আইরিন শার্লককে মেসেজ দেয় গুড বাই মিস্টার হোমস। আর তখনই আইরিন খেয়াল করে তার পাশে দাঁড়িয়ে থাকা একজন টেররিস্টের ফোনে মেসেজের টিউন বেজে ওঠে। মানে শার্লক টেররিস্টের ছদ্মবেশে সেখানে পৌঁছে গিয়ে আইরিনকে বাঁচিয়ে নিয়ে আসে। অর্থাৎ আইরিন এখনও বেঁচে আছে। আর এই কথাটা শুধুমাত্র শার্লকই জানে। সরি দর্শক, শার্লককে মনে মনে এতক্ষণে অনেকগুলো গালি দিচ্ছিলাম তার পাষাণ হৃদয়ের জন্য। নিশ্চয়ই আপনারাও এতক্ষণ তাই করেছেন। কিন্তু না, বেচারা সত্যিই প্রেমিক পুরুষ এবং দায়িত্বশীলও বটে। যাই হোক, এভাবে পুরো দুনিয়াকে বোকা বানিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় অনেকদিন হলো শার্লকের হাতে কোনো ইন্টারেস্টিং কেস নেই, তাই সে অস্থির হয়ে উঠেছিল। তার কোনো কিছুই ভালো লাগছিল না। তার উপর আবার একটা বাচ্চা মেয়ে তাকে ইমেল করেছে সে নাকি তার পোষা খরগোশটাকে খুঁজে পাচ্ছে না। এসব দেখে শার্লক আরও বিরক্ত হয়ে যায়। এরই মধ্যে হেনরি নামের একটা ছেলে তার কাছে নতুন একটা কেস নিয়ে আসে। সেই কেসটা আবার 20 বছরের পুরনো। হেনরি জানায় তখন তার বয়স 7 বছর ছিল। তার মা আগেই মারা গিয়েছিলেন, তাই সে বাবার সাথে ডার্টমুরে থাকতো। সেখানে সে বাস্কারভিলের জঙ্গলে বাবার সাথে হাঁটতে বের হতো। তো একদিন হঠাৎ বের হয়ে সে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। একটা হাউন্ড, মানে শিকারী কুকুর আর কি, তার বাবাকে অ্যাটাক করে এবং ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। সেই হাউন্ডটা সাইজে সাধারণ কুকুরের চেয়েও অনেক বড় ছিল। তো সেই ট্রমা হেনরি এখনো কাটাতে পারেনি। তাকে প্রতিনিয়ত সেই ভয় তাড়া করে বেড়াচ্ছে। এখন হেনরির দাবি হলো ওই জঙ্গলে একটা রিসার্চ সেন্টার আছে, সেখানে প্রাণীদের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। হয়তো এই হাউন্ডটা সেই গবেষণারই ফল। তাই সে চায় শার্লক এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করুক এবং তার বাবার মৃত্যুর রহস্যের সমাধান করুক, কারণ সেই ঘটনার পরে তার বাবার লাশটাও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। শার্লক এমনিতে কেসটা নিতে তেমন আগ্রহী হয় না, তবে সে মনস্টার সাইজের হাউন্ডের কথা শুনে কেসটা নিতে রাজি হয়ে যায়। তো যাই হোক, শার্লক সেদিনই ওয়াটসনকে নিয়ে বাস্কারভিলে চলে যায়। সেখানে গিয়ে আগে দূর থেকে আশেপাশের জায়গাগুলো দেখে নেয়, তারপরে পাশের একটা গ্রামে গিয়ে এই জায়গা সম্পর্কে খোঁজ খবর নেয়। সেখানে একজন বারটেন্ডার এবং একজন ট্যুরিস্ট গাইডের কাছে জানা যায় জঙ্গলে একটা সিক্রেট রিসার্চ সেন্টার আছে, সেখানে প্রাণীদের উপরে সত্যিই গবেষণা চালানো হয়।
ট্যুরিস্ট গাইডের এক বন্ধু নিজের চোখে দেখেছে সেখানে ইঁদুরকে কুকুরের সমান বড় করে ফেলা হয় আর কুকুর হয়ে যায় ঘোড়ার সমান বড়। তারা ট্যুরিস্ট গাইডকে আর কিছু জিজ্ঞেস না করে এবার বিস্তারিত ইনভেস্টিগেশনের জন্য বাস্কারভিল রিসার্চ ফ্যাসিলিটিতে চলে যায়। জায়গাটা সেনাবাহিনী দিয়ে খুব টাইট সিকিউরিটি দিয়ে ঘেরা, সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তাই ভেতরে ঢোকার জন্য শার্লক তার ভাই মাইক্রফটের অ্যাক্সেস কার্ড ইউজ করে। মাইক্রফট যেহেতু ব্রিটিশ সরকারের সিক্রেট সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাই দেশের সব সিকিউর জায়গাতেই তার অ্যাক্সেস ছিল। এই জন্যই কখনো কাজে লাগবে ভেবে শার্লক তার অ্যাক্সেস কার্ডটা চুরি করে রেখেছিল। যাই হোক, শার্লক মাইক্রফটের অ্যাক্সেস কার্ড দিয়ে ইজিলি ভেতরে ঢুকে যায়। তবে শার্লক ওয়াটসনকে বলে মাইক্রফট 20 মিনিটের মধ্যেই জেনে যাবে তার কার্ডটা ইউজ করা হয়েছে, তাই তাদেরকে যা করার এই 20 মিনিটের ভেতরেই করতে হবে। ভেতরে ঢুকে তাদের আরেক বাধার মুখে পড়তে হয়। একজন কর্পোরাল সেনা এসে বলে এখানে পরিদর্শন করা সম্পূর্ণ নিষেধ। তখন ওয়াটসন তার নিজের মিলিটারি আইডি কার্ড দেখায়। যেহেতু ওয়াটসন আর্মিরই ক্যাপ্টেন ছিল, তাই সেই সেনা ওয়াটসনের অর্ডার মেনে নিয়ে তাদেরকে রিসার্চ রুমে নিয়ে যায়। সেখানে তারা বানর সহ বিভিন্ন প্রাণীকে দেখতে পায়। তাদের সাথে ডাক্তার স্টাপলিনের দেখা হয়। নামটা শুনেই শার্লকের মনে পড়ে, আরে এটা তো ওই বাচ্চাটার মা যেই বাচ্চাটা তাকে ইমেল করেছিল সে তার খরগোশকে খুঁজে পাচ্ছে না। শার্লক তখন সরাসরি স্টাপলিনকে জিজ্ঞেস করে সে তার মেয়ের খরগোশটা কি করেছে। প্রশ্নটা শুনে স্টাপলিনও বেশ হকচকিয়ে যায়। এরই মধ্যে আবার 20 মিনিট হয়ে যাওয়ায় মাইক্রফটের কাছে অ্যালার্ম পৌঁছে যায়। সে বুঝতে পারে এই কাজটা শার্লক ছাড়া আর কারোরই হতে পারে না। পাশাপাশি রিসার্চ সেন্টারও ধরা পড়ে যায় যে শার্লক একটা ভুয়া অ্যাক্সেস কার্ড ইউজ করেছে। শার্লক তখন ভাব বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসছিল, তখন সে একজন মেজরের সামনে পড়ে। মেজর তাকে জেরা করতে শুরু করে। এ সময় সেখানে ডাক্তার ফ্রাঙ্ক উপস্থিত ছিল। সে শার্লককে বাঁচিয়ে নিয়ে কোনো মতে বের করে নিয়ে আসে। বাইরে এসে ফ্রাঙ্ক শার্লককে বলে, আমি জানি আপনি মাইক্রফট না, আপনি আসলে শার্লক হোমস। নিশ্চয়ই আপনি হেনরির কথা এখানে এসেছেন। হেনরি এই সাধারণ ব্যাপারে গ্রেট শার্লক হোমসের কাছে চলে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। পাশাপাশি ফ্রাঙ্ক এটাও জানায় হেনরির বাবা আর সে ভালো বন্ধু ছিল। ফ্রাঙ্ক তার কার্ডটা শার্লককে দিয়ে কোনো প্রয়োজনে ফোন দিতে বলে চলে যায়। শার্লক আর ওয়াটসন গাড়িতে আসার সময় আলোচনা করে যে এই মেয়েটা তার কাছে খরগোশ হারানোর মেইল করেছিল, তার মাকে দেখা গেল সে একজন জেনেটিক্স ম্যানিপুলেশন বিজ্ঞানী। অর্থাৎ এই মহিলা নিশ্চয়ই নিজের মেয়ের খরগোশটা নিয়ে গবেষণা করছে। তার মানে এটা তো শিওর হওয়াই যায় এখানে প্রাণীদের ম্যানিপুলেশনের ব্যাপারে যেসব কথা ছড়ানো আছে সেগুলো সত্যি। যাই হোক, এরপরে শার্লক আর ওয়াটসন হেনরির সাথে দেখা করতে যায়। তারপরে রাতে 3 জনে বের হয়ে সেই জঙ্গলে যায় যেখানে হেনরির বাবা মারা গিয়েছিল। জঙ্গলের ভেতরের দিকে খাদের মতো একটা জায়গা আছে। সেখানে ঢুকে তাদের কেমন যেন অদ্ভুত ফিলিংস শুরু হয়। ভয়ঙ্কর কোনো প্রাণীর হুঙ্কার শোনা যায়, এমনকি তাদের উপস্থিতিও টের পাওয়া যায়। তাই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। হেনরি শার্লককে বলে, আমি হাউন্ড দেখতে পেয়েছি, আপনিও নিশ্চয়ই দেখতে পেয়েছেন। শার্লককে তখন খুব বিচলিত দেখাচ্ছিল, তবুও সে অস্বীকার করে বলে সে কিছুই দেখেনি। আসলে সে এই ব্যাপারটা মানতেই চাইছিল না। বাড়ি ফিরেও ওয়াটসন শার্লকের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলে শার্লক রেগে যায় এবং বলে যে সে একা থাকতে চায়। ওয়াটসনও শার্লককে একা থাকতে দিয়ে বাইরে চলে যায়। সকালে শার্লক কিছু একটা থিওরি বের করে ফেলে। সে প্রথমেই হেনরির বাড়ির চিনির কৌটা থেকে কিছু চিনি বের করে নেয়। তারপরে ওয়াটসনকে নিয়ে বেরিয়ে আসে। তখন হঠাৎ সে অফিসার লেস্ট্রেটকে দেখতে পায়। এখানে ঠিক কি ঘটেছে সেটা তদারকির জন্য মাইক্রফট লেস্ট্রেটকে এখানে পাঠিয়ে দিয়েছে। তো শার্লক এটা সেটা বুঝিয়ে লেস্ট্রেটকে অন্য কাজে ব্যস্ত করে দেয়। তারপরে ওয়াটসনকে না বলেই হেনরির বাড়ির চিনি দিয়ে তাকে কফি বানিয়ে খাওয়ায়। কিন্তু ওয়াটসনের উপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় শার্লক আবারও সেই রিসার্চ সেন্টারের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেতরে ঢুকতে তো অ্যাক্সেস লাগবে, তাই শার্লক মাইক্রফটকে ফোন করে তার অ্যাক্সেস পারমিশনটা দিতে রিকোয়েস্ট করে। তারপরে সে অ্যাক্সেস নিয়ে আবারও ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে প্রথমেই শার্লককে মেজরের মুখোমুখি হওয়া লাগে। মেজর শার্লককে 24 ঘন্টা সময় দেয়। এই সময়ের মধ্যেই যেন সে নিজের কাজ শেষ করে বিদায় হয়। এদিকে ওয়াটসনকে দেখা যায় সে একা একাই বড় একটা ল্যাবের ভেতরে ঢুকে যায়। তার কাছে অ্যাক্সেস কার্ড ছিল, তাই ঢুকতে কোনো সমস্যা হয় না। সেখানে সে একটা ঘর দেখতে পেয়ে ভাবে ভেতরে কিছু আছে, তাই ঘরের ভেতরে ঢুকে দেখে ঘরটা ফাঁকা, শুধু কিছু গ্যাস দেখা যাচ্ছিল। ওয়াটসন ঘরের ভেতর থেকে বের হতেই তার মাথায় চক্কর দিয়ে ওঠে। লাইটের আলো সে সহ্যই করতে পারছিল না। হঠাৎ করে সব লাইট অফ হয়ে যায় এবং সে বিশাল আকৃতির একটা হাউন্ড দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে অ্যাক্সেস কার্ড দিয়ে ল্যাবের দরজা খুলে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু অ্যাক্সেস কার্ড কাজ করছিল না। তাই সে একটা খাঁচার ভেতরে গিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে শার্লক ফোন দিলে সে শার্লককে এখানকার পরিস্থিতি খুলে বলে। তাই একটু পরে শার্লক এসে ওয়াটসনকে উদ্ধার করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে ততক্ষণে সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। ওয়াটসন পুরো ধাঁধার মাঝে পড়ে যায়, এসব কি হচ্ছে। শার্লক বলে এসব ড্রাগের প্রভাব, তাদেরকে আসলে ড্রাগ দেওয়া হয়েছিল।
সে ব্যাপারটা প্রমাণ করার জন্য সোজা ডাক্তার স্টাপলিনের কাছে চলে যায় এবং তাকে ব্ল্যাকমেইল করে বলে সে যদি তাদের সাহায্য না করে তাহলে শার্লক তার মেয়েকে বলে দেবে যে তার মাই তার খরগোশটা চুরি করে সেটার উপরে গবেষণা করেছে। এটা শুনে স্টাপলিন সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন শার্লক হেনরির বাড়ি থেকে আনা চিনিগুলো টেস্ট করে দেখে। তার ধারণা ছিল এই চিনির মাঝেই ড্রাগ মেশানো ছিল, যার কারণে তাদের হ্যালুসিনেশন হচ্ছিল। কিন্তু হতাশাজনকভাবে দেখা যায় চিনিতে কোনো ড্রাগ মেশানো নেই। শার্লক তখন বিচলিত হয়ে আবারও হাউন্ড শব্দটা নিয়ে ভাবতে শুরু করে। নানান ক্যালকুলেশন করে তার মনে হয় হাউন্ড হয়তো কোনো প্রাণী না, বরং কোনো প্রজেক্টের নাম। শার্লক স্টাপলিনকে দিয়ে সিআইএ এর ডেটাবেস চেক করায়। সেখানে হাউন্ড লিখে সার্চ করতেই 5 জন বিজ্ঞানীর নাম বেরিয়ে আসে, যাদের প্রত্যেকের নামের প্রথম অক্ষর পাওয়া যায় HOUND, অর্থাৎ হাউন্ড। আর এটা একটা বিশেষ ধরনের ড্রাগের উপরে তৈরি একটা প্রজেক্ট। তারা এমন একটা ড্রাগ বানানোর চেষ্টা করছিল যা তারা শত্রুদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ইউজ করতে পারবে। এই ড্রাগের মাধ্যমে তারা শত্রুদের ভেতরে ভয় ঢুকিয়ে দেবে, যাতে তারা ভয়েই মারা যায়। কিন্তু এই প্রজেক্টটা তো 1986 সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এখনো কে এই প্রজেক্টটা চালিয়ে যাচ্ছে? শার্লক তখন ডেটাবেস থেকে ডাক্তার ফ্রাঙ্কের ডিটেলস পেয়ে যায়। ফ্রাঙ্কো 20 বছর আগের এই প্রজেক্টের ওই 5 জন বিজ্ঞানীদের একজন ছিল, আর একমাত্র সেই এখনো এখানে কর্মরত আছে। অর্থাৎ সেই এখনো এই প্রজেক্টটা গোপনে চালু রেখেছে। এরই মধ্যে আবার ওয়াটসনের কাছে হেনরির মানসিক ডাক্তারের ফোন আসে। সে জানায় হেনরি গান নিয়ে কোথাও বেরিয়ে গিয়েছে। যাবার আগে সে গান ফায়ারিং করে তাকে অ্যাটাকও করেছিল। এটা শুনে শার্লক বুঝতে পারে হেনরি হয়তো সেই খাদেই গিয়েছে যেখানে তার বাবা মারা গিয়েছিল। শার্লক লেস্ট্রেডকে খবর দিয়ে সোজা খাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে হেনরি গান দিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। শার্লক তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি ছোটবেলার সেই দিনটাকে ভালোভাবে মনে করার চেষ্টা করো। মনে করো সেদিন কি ঘটেছিল। সেদিন এখানে কোনো হাউন্ড ছিল না, তোমার বাবাকে একজন মানুষ খুন করেছিল। এটা শুনে হেনরির এবার সত্যিই মনে পড়ে সেদিন তার বাবাকে একজন মানুষ মারছিল। সেই মানুষটা একটা মাস্ক পরেছিল আর তার গায়ে একটা টি শার্ট ছিল। সেই টি শার্টে একটা ভয়ঙ্কর কুকুরের ছবি ছিল এবং নিচ দিয়ে হাউন্ড লেখা ছিল। আর সেদিন ওইরকম পরিস্থিতিতে হেনরির বাচ্চা মনে ভয়ঙ্কর প্রভাব পড়ে এবং সে একটা হাউন্ডকে কল্পনা করে নেয়। আর এটিই ছিল আসল কারণ। যাই হোক, শার্লক তো হেনরিকে বোঝাতে সক্ষম হয়, কিন্তু এরই মধ্যে চারদিকে ধোঁয়ায় ভরে ওঠে এবং একটা হাউন্ড তাদের দিকে তেড়ে আসতে থাকে। উপস্থিত সবার হ্যালুসিনেশন হতে শুরু করে। হেনরি আবারও ভয় পেয়ে যায়। হাউন্ডটা শার্লকের কাছে আসতেই দেখে এটা একটা মানুষ। শার্লক লোকটার মাস্ক খুলে দিয়ে কল্পনায় মরিয়ারটিকে দেখতে পায়, তাই সে জোরে একটা ঘুষি মেরে দেয়। আর তখনই তার ভ্রম কেটে যায় এবং দেখে এটা ডাক্তার ফ্রাঙ্ক। আসলে এই জায়গাটা হলো একটা কেমিক্যাল মাইনফিল্ড। এখানে পুরো জায়গা জুড়ে মাইনের ভেতরে ড্রাগের কেমিক্যাল রাখা হয়েছে, তাই এখানে কেউ আসলেই সেই মাইনে পা পড়ে এবং কেমিক্যালগুলো বেরিয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। আর সেই ধোঁয়া চোখ এবং নিঃশ্বাসের সাথে মিশে মানুষের হ্যালুসিনেশন তৈরি হয়। তো এই ব্যাপারটাই মূলত হেনরির বাবা জেনে গিয়েছিল। এই জন্যই 20 বছর আগে ফ্রাঙ্ক হেনরির বাবাকে মেরে ফেলেছিল। যাই হোক, এরই মধ্যে আবার একটা হাউন্ড তাদের দিকে তেড়ে আসতে শুরু করে। তখন লেস্ট্রেড সেটাকে গুলি করলে সেটা মারা যায় এবং দেখা যায় এটা সাধারণ একটা কুকুর। এখানে থাকা ড্রাগের প্রভাবেই এসব কুকুরগুলোকে মানুষ হাউন্ড ভাবত। যাই হোক, এরই মধ্যে আবার ফ্রাঙ্ক এক ফাঁকে দৌড় লাগায়, কিন্তু সে দৌড়ে বোমের মাইনফিল্ডে ঢুকে পড়ে। সেখানে সর্বত্র মাইন পোতা ছিল। একটা মাইনের উপরে ফ্রাঙ্কের পা পড়ে যায় এবং ব্লাস্ট করে সে সেখানেই মারা যায়। আর সেই সাথে এই কেসটাও এখানেই সমাধান হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতে ওয়াটসনকে দেখা যায় সে তার সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল। সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করে গত 1.5 বছরে ওয়াটসন একবারও তার কাছে কনসাল্টিংয়ে আসেনি, তাহলে হঠাৎ সে আবার কেন এলো? ওয়াটসন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমার বেস্ট ফ্রেন্ড শার্লক মারা গিয়েছে। এরপরে সিন কাট হয়ে আমাদের 3 মাস আগে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তখন শার্লক একের পর এক কেস সলভ করে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল। সে দ্রুতই অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। পেপারে, টিভিতে শার্লককে নিয়ে প্রচুর নিউজ হতে শুরু করে। তবে এসব জনপ্রিয়তা শার্লকের ভালো লাগছিল না। সে সব কিছুর আড়ালে নীরবে বাঁচতে চায়। তো এই নিয়েই সে ওয়াটসনের সাথে কথা বলছিল। এরপর সিন চেঞ্জ হয়ে মরিয়ারটিকে দেখা যায়। সে একটা মিউজিয়ামের ভেতরে ঢোকে। তারপরে সে রাজকীয় সিংহাসন, মুকুট এবং দণ্ড রাখা একটা শোকেসের সামনে এসে দাঁড়ায়। তখন সকাল 11টা বাজছিল। মরিয়ারটি তার ফোনের একটা মুকুটের লোগোতে প্রেস করতেই মিউজিয়ামের প্রায় সবগুলো সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং এখানকার সিকিউরিটি ব্রেক হয়ে যায়। একই সময় সে ফোনের লোগো প্রেসের মাধ্যমে ব্যাংক অফ লন্ডন এবং পেন্টোভিলে প্রিজনের সিকিউরিটিও ব্রেক করে দেয়। এতে ব্যাংকের ভোল্ট এবং জেলের সিকিউরিটি খুলে যায়। ফলে পুলিশ বিভ্রান্তিতে পড়ে যায় তারা আগে কোন ঘটনাস্থলে যাবে। আর এই সুযোগে মরিয়ারটি শোকেসের গ্লাসের উপরে লেখে গেট শার্লক।
এরপরে সে চুইংগামের সাথে একটা ডায়মন্ড গ্লাসের সাথে আটকে রাখে, কারণ এই গ্লাসটা ক্রিস্টাল দিয়ে তৈরি, এটা সাধারণভাবে ভাঙা যাবে না। তো এরপরে একটা কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার দিয়ে ডায়মন্ড লাগানো জায়গায় আঘাত করে শোকেসের গ্লাসটা ভেঙে ফেলে। ততক্ষণে পুলিশ মিউজিয়ামে এসে দেখে মরিয়ার্টি শান্তভাবে সিংহাসনে বসে আছে, তার মাথায় রাজকীয় মুকুট এবং হাতে রাজদণ্ড। তাই পুলিশ তখনই মরিয়ার্টিকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার পরে মরিয়ার্টি সবগুলো নিউজে চলে আসে। শুধু তাই না, মরিয়ার্টি গ্লাসে যে শার্লকের নাম লিখে রেখেছিল এটা নিয়েও মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি শুরু হয়। এমনকি মরিয়ার্টির কেসের হিয়ারিংয়ের দিনেও কোর্টে শার্লককে ডাকা হয়। শার্লক সেখানে মরিয়ার্টির ক্যারেক্টার সম্পর্কে নিজের জবানবন্দি দেয়। তখন প্রসিকিউটর শার্লককে জিজ্ঞেস করে সে কতদিন ধরে মরিয়ার্টিকে চেনে। শার্লক জানায় সে মাত্র 2 দিন মরিয়ার্টির মুখোমুখি হয়েছিল, আর তাদের মধ্যে মোট 5 মিনিটের মতো কথা হয়েছিল, আর এতেই সে মরিয়ার্টিকে পুরোপুরি চিনে ফেলেছে। শার্লকের এমন কথা শুনে জাজ তাকে ব্যঙ্গ করে বলে, এ আবার কেমন ক্রিমিনাল এক্সপার্ট, 5 মিনিটে আবার মানুষ চেনা যায় নাকি? কথাটা শার্লকের ইগোতে লেগে যায়। তাই সে নিজের এক্সপার্টিস প্রমাণ করার জন্য জুরি বোর্ডে থাকা সব সদস্যদের অবজারভেশন করে তাদের ব্যাপারে বলা শুরু করে। এতে জাজ রেগে যায় এবং কন্টেম্প্ট অফ কোর্টের দায়ে তাকে জেলে ঢুকিয়ে দেয়, এবং কিছুক্ষণ পরে সেকেন্ড ট্রায়ালের ডেট দিয়ে মরিয়ার্টিকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, একটু পরে ওয়াটসন এসে শার্লককে সারিয়ে নিয়ে যায়, এবং কয়েকদিন পরে মরিয়ার্টির দ্বিতীয় ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে মরিয়ার্টির বিরুদ্ধে কোনো আই উইটনেস পাওয়া যায় না। তখন জাজ জুরি বোর্ডের উপরে মরিয়ার্টির কেস ছেড়ে দেয়। জুরি বোর্ডও মরিয়ার্টিকে নির্দোষ হিসেবে দাবি করে, ফলে তাকে এই কেস থেকে মুক্তি দেওয়া হয়। ওয়াটসন কেসের হিয়ারিংয়ে গিয়েছিল। সে শার্লককে ফোন দিয়ে ব্যাপারটা জানায়। তখন শার্লক চা বানাতে বসে যায়। চা বানিয়ে 2টা কাপ রেডি করে সে অপেক্ষা করতে থাকে। সে ভালো করেই জানতো মরিয়ার্টি ছাড়া পেয়ে এবার তার কাছে আসবে, এবং একটু পরে সত্যিই মরিয়ার্টি শার্লকের বাড়িতে আসে। মরিয়ার্টি শার্লককে ফেরিটেল বলে সম্বোধন করলে শার্লক বিরক্ত হয় এবং বলে যে সে জানে মরিয়ার্টি কিভাবে ছাড়া পেয়েছে। মরিয়ার্টি জুরি বোর্ডের মেম্বারদের পরিবারের সদস্যদের আটকে রেখে তাদের ব্ল্যাকমেইল করেছিল যাতে তারা মরিয়ার্টিকে নির্দোষ ঘোষণা করে। যাই হোক, শার্লক মরিয়ার্টিকে জিজ্ঞেস করে সে কিভাবে একই সময়ে 3টি আলাদা জায়গার সিকিউরিটি ব্রেক করলো। মরিয়ার্টি জানায় সে ছোট একটা কম্পিউটার কোডের মাধ্যমে যে কোনো সিকিউর সিস্টেম ব্রেক করে দিতে পারে, যে কোনো লকার খুলে দিতে পারে, এমনকি সে ন্যাটোর নিউক্লিয়ার কোড পর্যন্ত হ্যাক করে নিতে পারে। এরপরে মরিয়ার্টি শার্লককে চ্যালেঞ্জ করে খুব দ্রুতই তাদের মধ্যে একটা বিগ গেম শুরু হতে যাচ্ছে, আর এবার সে শার্লককে একদম মাটিতে মিশিয়ে দেবে। এভাবে শার্লককে থ্রেড দিয়ে মরিয়ার্টি বেরিয়ে যায়। এরপরে 2 মাস কেটে যায়। একদিন মাইক্রফট ওয়াটসনকে ডেকে পাঠায়। ওয়াটসন মাইক্রফটের সাথে দেখা করলে সে বলে 4 জন ভয়ঙ্কর ইন্টারন্যাশনাল কিলারকে রিসেন্টলি শার্লকের বাড়ির আশেপাশে দেখা গিয়েছে, তাই শার্লকের প্রাণের ঝুঁকি আছে। মাইক্রফট এই ব্যাপারে শার্লককে সতর্ক করতে চায়, কিন্তু শার্লক তো কখনোই মাইক্রফটের সাহায্য গ্রহণ করবে না। তাই মাইক্রফট ওয়াটসনকে শার্লকের সেফটির ব্যাপারটা দেখতে বলে। ওয়াটসন মাইক্রফটের কাছ থেকে বেরিয়ে বাড়িতে ঢোকার সময় দেখে একটা এনভেলাপ খাম পড়ে আছে। সে খামটা খুলে দেখে এর ভেতরে পাউরুটির গুঁড়া ঢুকানো। ওয়াটসন শার্লককে এই ব্যাপারে ভেতরে ঢুকে বলতেই যাচ্ছিল, তখন দেখে শার্লকের কাছে একটা নতুন কেস এসেছে। ইউএস অ্যাম্বাসাডরের 2 ছেলে মেয়ে গতকাল রাতে কিডন্যাপ হয়েছে। অ্যাম্বাসি থেকে শার্লককে স্পেশালি বলা হয়েছে কেসটা দেখার জন্য। তাই শার্লক অ্যাম্বাসাডরের বাচ্চাদের রুমটা দেখতে চলে যায়। সেখানে গিয়ে সে মেয়েটার রুমে গ্রিমস ফেরিটেল বইটা পায়, আর ছেলেটার রুমে অনেকগুলো স্পাই থ্রিলার বই দেখতে পায়। বইগুলো দেখে শার্লক ধারণা করে এই ছেলেটা যেহেতু এতগুলো স্পাই থ্রিলার পড়েছে, তাই সে কিছুটা হলেও বুদ্ধিমান। সে এখানে কোনো না কোনো ক্লু নিশ্চয়ই ছেড়ে যাবে। শার্লক খাটের নিচে একটা বোতল খুঁজে পায়। তারপরে সে রুমের সব লাইট নিভিয়ে দিয়ে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে রুমটা চেক করতে শুরু করে। তখন সে দেয়ালে হেল্প আস লেখাটা দেখতে পায়, যেটা সাধারণ আলোতে দেখা যাচ্ছিল না। এছাড়া ঘরের ভেতরে এবার ফুটপ্রিন্টও দেখা যাচ্ছিল। শার্লক ফুটপ্রিন্ট থেকে কিছু নমুনা কালেক্ট করে নেয় ফরেন্সিক ল্যাবে টেস্ট করার জন্য। ফরেন্সিক ল্যাবে টেস্ট করে সে 5টা জিনিস পায়, যেমন চক, রাস্তার পিচ, ইটের গুঁড়া, উদ্ভিদের অংশ এবং পিজিপিআর নামের একটা কেমিক্যাল যেটা চকলেট বানাতে লাগে। শার্লক নমুনা টেস্ট করছিল, তখন ওয়াটসন বাচ্চা দুটোর ঘর থেকে আনা ট্রাঙ্কের জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখছিল। তখন সে একটা এনভেলাপ সিলের ফটো দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ আজ সকালে ওয়াটসন বাড়ির সামনে যে এনভেলাপ খামটা পেয়েছিল সেটার সিলও একই রকম ছিল। সে দ্রুত শার্লককে এই দুটো জিনিস দেখায়। শার্লক খামের ভেতর থেকে পাউরুটির গুঁড়া হাতে নিয়ে নেড়ে বলে এই সবগুলোই হলো তাদের জন্য ক্লু। বাচ্চাদের ঘর থেকে গ্রিমস ফেরিটেল বইটা পাওয়া গিয়েছে, পাশাপাশি এই এনভেলাপ যেটার ভেতরে পাউরুটির গুঁড়া পাঠানো হয়েছে। এছাড়াও 2টো বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই সবগুলো ব্যাপার একটা ফেরিটেল গল্পের সাথে মিলে যাচ্ছে। তার থেকে বড় কথা, মরিয়ার্টি সেদিন বাড়িতে এসে তাকে ফেরিটেল শব্দটা বলেছিল। তার মানে বাচ্চাদেরকে মরিয়ার্টি কিডন্যাপ করেছে।
আর মরিয়ার্টি তাকে যে বিগ গেমের কথা বলেছিল সেই বিগ গেম আসলে শুরু হয়ে গিয়েছে। শার্লক দ্রুত ভাবতে শুরু করে বাচ্চাদের কোথায় রাখা হতে পারে। তখন সে দ্রুত ধারণা করে ফুটপ্রিন্টে যেহেতু চকলেট বানানোর উপাদান পাওয়া গিয়েছে, তার মানে বাচ্চাদের কোনো চকলেট কারখানাতে রাখা হয়েছে। শার্লক তাই দ্রুত পুলিশের হেল্প নিয়ে আশেপাশের সব চকলেট কারখানার ডিটেলস সংগ্রহ করতে থাকে আর নিজে চেক করে দেখে তার পাওয়া ওই 5টা উপাদান কোন কারখানার সামনে রয়েছে। অবশেষে সে অ্যাডলসন নামের একটা কারখানার সাথে সবগুলো উপাদানের মিল পেয়ে যায়। তাই দ্রুত সেখানে পুলিশ নিয়ে যায় এবং বাচ্চা দুটোকে সেখানেই খুঁজে পাওয়া যায়। বাচ্চাদের হাসপাতালে নিয়ে আসার পরে শার্লক তাদের সাথে দেখা করতে যায়। তখনই বাচ্চা মেয়েটা শার্লককে দেখে ভয়ে চিল্লাতে শুরু করে। শার্লক প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারে না, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সে বুঝতে পারে এটা মরিয়ার্টির চাল। সে বাচ্চাটার ব্রেনকে এমনভাবে ট্রেন করেছে যার কারণে বাচ্চাটা শার্লককে কিডন্যাপার ভাবতে শুরু করেছে। শার্লকের প্রতি বাচ্চাটার এমন প্রতিক্রিয়া দেখে পুলিশ অফিসার ডেনোভান শার্লকের সন্দেহ করে। সে ভাবতে বসে যায় পুরো পুলিশ ফোর্স মিলে বাচ্চাদের ট্রেস করতে পারল না, অথচ শার্লক শুধুমাত্র ফুটপ্রিন্ট দিয়ে কিভাবে বাচ্চাদের ট্রেস পেয়ে গেল। তাহলে কি শার্লকই বাচ্চাদের কিডন্যাপ করিয়েছিল যাতে সে সবার কাছে আরো হাইপে উঠতে পারে? ডেনোভান তখন পুলিশ সুপারকে এই ব্যাপারে জানালে তিনি শার্লককে গ্রেফতারের নির্দেশ দেয়। তবে শার্লককে গ্রেফতার করতে আসলে সে কোনো প্রতিবাদ করে না, কারণ সে জানতো মরিয়ার্টির প্ল্যান অনুযায়ী এই খেলাটা চলছে। মরিয়ার্টি শার্লককে চারিদিক থেকে ঠেসে মারতে চায়। যাই হোক, শার্লককে ধরে বাইরে নিয়ে যাওয়ার পরে ওয়াটসন পুলিশ সুপারকে একটা ঘুষি মারে, যার কারণে তাকেও গ্রেফতার করা হয়। দুজনকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন শার্লক আচমকা গার্ডের গান কেড়ে নেয় এবং ওয়াটসনকে হস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালাতে পালাতে একটা রাস্তার মাঝখানে চলে আসে। একটা গাড়ি তাদের উপরে প্রায় উঠেই যাচ্ছিল। তখনই হঠাৎ একটা লোক এসে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। শার্লক লোকটার দিকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? লোকটা শার্লককে কম্পিউটার কোডের কথা বলে, যেটা মরিয়ার্টি শার্লককে তার বাড়িতে বলে এসেছিল। লোকটা কথা শেষ করতেই কেউ তাকে স্নাইপার দিয়ে শুট করে মেরে ফেলে। তখন শার্লক ওয়াটসনকে নিয়ে আবারও পালিয়ে যায় এবং একটা জায়গায় লুকিয়ে পড়ে। সেখানে ওয়াটসন একটা পত্রিকা দেখতে পায়। পত্রিকার ফ্রন্ট পেজের নিউজে শার্লককে ধোঁকাবাজ বলা হয়েছে। সেখানে রিপোর্টারের নামও লেখা ছিল। তাই তারা সেই রিপোর্টারের বাড়িতে গিয়ে হাজির হয় আর আনএক্সপেক্টেডলি তারা সেখানে মরিয়ার্টিকে দেখতে পায়। মরিয়ার্টিকে দেখে শার্লক ভূত দেখার মতো চমকে উঠে। মরিয়ার্টি এবার তার নিজের পরিচয় পাল্টে এই রিপোর্টারের কাছে এসে শেল্টার নিয়েছে। সে রিপোর্টারকে বুঝিয়েছে তার নাম রিচ ব্রক, সে একজন অভিনেতা। শার্লক তাকে ভাড়া করে এনে জিম মরিয়ার্টি নাম দিয়েছিল আর তাকে শত্রু বানিয়ে দুনিয়ার সামনে গল্প সাজিয়েছিল। আসলে আদতে জিম মরিয়ার্টি নামের কারো অস্তিত্বই নেই। রিপোর্টার এই জন্যই মরিয়ার্টিকে শেল্টার দিয়েছে এবং তখনও সে শার্লক আর ওয়াটসনের কাছ থেকে মরিয়ার্টিকে প্রোটেক্ট করছিল। আর মরিয়ার্টিও এমন ভান ধরেছিল যে সে শার্লককে দেখে ভয়ে মরেই যাচ্ছে। এই জন্য রিপোর্টার মরিয়ার্টিকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। ওয়াটসন তখন মরিয়ার্টিকে বলে সে যে রিচ ব্রক সে যেন এটার প্রমাণ দেয়। তখন মরিয়ার্টি পুরনো সব পেপার কাট আর ম্যাগাজিন দেখায়, যেখানে তার ফটোর সাথে রিচ ব্রক নামটাই লেখা ছিল। এমনকি সে অভিনয়ের জন্য প্রাইজও পেয়েছে। আর এই সব কিছু এটাই প্রমাণ করছিল যে শার্লক একজন ভণ্ড গোয়েন্দা। শার্লক জানতো মরিয়ার্টি বড় কোনো গেম খেলবে, কিন্তু সে যে এত বড় গেম খেলবে এটা সে কল্পনাও করতে পারেনি। যাই হোক, মরিয়ার্টি যেহেতু রিপোর্টারের শেল্টারে ছিল আর রিপোর্টার শার্লককে কন্টিনিউয়াসলি দোষারোপ করে যাচ্ছিল, তাই শার্লক তার বাড়ি থেকে বের হয়ে আসে। শার্লক সেখান থেকে বেরিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে মলির কাছে চলে যায়। শার্লক মলিকে বলে, আমি হয়তো মারা যাচ্ছি, তাই এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু এই কথাটার মানে আসলে কি তা আমরা পরে বুঝতে পারবো। এরপরে সিন কাট হয়ে ওয়াটসনকে দেখা যায়। সে মাইক্রফটের সাথে দেখা করতে গিয়েছিল। তার আর শার্লকের পাশাপাশি মাইক্রফটও মরিয়ার্টির আসল পরিচয় সম্পর্কে জানত। মাইক্রফটের সাথে এই ব্যাপারে আলোচনা করতে গেলে মাইক্রফট জানায় কিছুদিন আগে তারা মরিয়ার্টিকে তুলে এনেছিল। তাকে 1 সপ্তাহ ধরে টর্চার করার পরেও কোনো তথ্য বের করা যায়নি। তখন মাইক্রফট পার্সোনালি মরিয়ার্টির সাথে কথা বলে। মরিয়ার্টির কাছে দুনিয়ার সব সিকিউরিটি ব্রেক করার অ্যাক্সেস কোড ছিল। তাই মাইক্রফট মরিয়ার্টির সাথে একটা ডিল করে, সে মরিয়ার্টিকে শার্লকের লাইফের A to Z সব জানিয়ে দেবে আর বিনিময়ে মরিয়ার্টি তাকে অ্যাক্সেস কোড দেবে। তাদের এই ডিলের পরে মাইক্রফট মরিয়ার্টিকে ছেড়ে দিয়েছিল। সামান্য কোডের জন্য মাইক্রফট নিজের ভাইয়ের জীবন জুয়ায় লাগিয়ে দিয়েছে। এই জন্য ওয়াটসন তাকে ধিক্কার জানিয়ে বেরিয়ে যায়। ওয়াটসন ফিরে এসে দেখে শার্লক চিন্তিত হয়ে বসে আছে। শার্লক ওয়াটসনকে বলে তারা যদি অ্যাক্সেস কোড বের করতে পারে তাহলে ডেটাবেজে থাকা মরিয়ার্টির ফেক অ্যাকাউন্টটা মুছে আসল আইডেন্টিটি সবার সামনে তুলে ধরতে পারবে। এতে শার্লকও বদনাম হওয়া থেকে রক্ষা পাবে। শার্লক ভাবতে থাকে সেদিন বাড়িতে আসার পরে মরিয়ার্টি কি করেছিল। হঠাৎ তার মনে পড়ে মরিয়ার্টি তার হাতের আঙ্গুলগুলো দিয়ে নিজের পায়ের উপরে কিবোর্ডে টাইপ করার ভান করছিল। সেই টাইপের ধরন ক্যালকুলেশন করে শার্লক বুঝে যায় মরিয়ার্টির অ্যাক্সেস কোড কি হতে পারে।
তাই সে তখনই মরিয়ার্টিকে মেসেজ দিয়ে বলে, বার্ডস হাসপাতালের ছাদে চলে আসো, খেলা হবে। মানে বুঝলাম না শার্লক আবার শামীম ওসমানের ডায়লগ কোথা থেকে জানলো। যাই হোক, এরপরে তারা নির্ধারিত জায়গায় দেখা করে। শার্লক বলে সে ইউনিভার্সাল অ্যাক্সেস কোড ডিকোড করে ফেলেছে। সে মরিয়ার্টির প্যাটার্ন উল্লেখ করে বলে এইগুলো বাইনারি সংখ্যা, যা 1 থেকে 0 দিয়ে গঠিত। আর এখন শার্লক এই কোডটা জানে। সে এই কোড দিয়ে মরিয়ার্টিকে আবারও তার আসল পরিচয়ে ফিরিয়ে নিয়ে আসবে। তখন মরিয়ার্টি হেসে বলে, আসলে এরকম কোনো কোডই নেই। শুধুমাত্র একটা কোড দিয়ে কখনো সকল সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেস পাওয়া সম্ভব না। আসলে সে শুধুমাত্র শার্লককে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এই কোডের প্রতারণা সাজিয়েছিল। তো সব সত্যি রিভিল করার পরে মরিয়ার্টি শার্লককে অপশন দিয়ে বলে তার 3 জন প্রিয় মানুষ ওয়াটসন, মিসেস হ্যাডসন এবং লেস্ট্রেটের উপরে মরিয়ার্টির লোকেরা গান পয়েন্ট করে রেখেছে। তাই শার্লক যদি তাদের বাঁচাতে চায় তাহলে তাকে এই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে হবে। শার্লককে ছাদ থেকে পড়ে যেতে দেখলে তবেই মরিয়ার্টির লোকেরা এই 3 জনকে ছেড়ে দেবে। শার্লক তখন উপায় না পেয়ে লাফ দেওয়ার জন্য ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায়। এর কয়েক মুহূর্ত পরে সে আবারও হাসতে হাসতে নেমে আসে এবং মরিয়ার্টিকে বলে, তোমার লোকদের নিশ্চয়ই তুমি কোনো কোড নাম্বার বা ওয়ার্ড দিয়ে রেখেছ, যেগুলোর মাধ্যমে তুমি ওদের নির্দেশ দিয়ে থামাতে পারবে। তবে আমি তোমার মাধ্যমে প্রতিবারের মতো এবারও সেই কোড জেনে নেব এবং আমার বন্ধুদের বাঁচিয়ে নেব। এটা শুনে মরিয়ার্টি বলে সে শার্লকের কাছে কখনো হারতে চায় না, এই গেমটায় সেই জিতবে। এই বলে মরিয়ার্টি হঠাৎ নিজের গান বের করে নিজেরই মুখের ভেতর গুলি করে আত্মহত্যা করে ফেলে, যাতে শার্লক তার কাছ থেকে কিলারদের থামানোর কোনো কোড বের করতে না পারে। আর সেও যেন ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। মরিয়ার্টির এমন মৃত্যুর পরে শার্লক সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় বাকি থাকে না। তাই সে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায়। তখন সেখানে বিল্ডিংয়ের নিচে ওয়াটসন চলে আসে। শার্লক ওয়াটসনকে ফোন দিয়ে উপরে তাকাতে বলে। তারপরে সে ওয়াটসনকে বলে, আমি একটা ভণ্ড। আমি নিজের স্বার্থের জন্য জিম মরিয়ার্টি ক্যারেক্টারটা তৈরি করেছি। আমি তোমাকেও নিজের স্বার্থে ইউজ করেছি। তুমি গিয়ে বাকিদেরকেও এই কথাটা জানিয়ে দিও। এই বলে শার্লক ছাদ থেকে লাফ দেয় আর চোখের পলকেই নিচে এসে পড়ে। মুহূর্তেই শার্লকের রক্তে জায়গাটা রঞ্জিত হয়ে যায়। ওয়াটসন ঘটনার আকস্মিকতা কাটাতেই একটা সাইকেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। নিজেকে সামলে নিয়ে শার্লকের কাছে ছুটে যায় সে। ততক্ষণে অনেক মানুষ সেখানে চলে এসেছে। সে শার্লকের পালস চেক করে দেখে সে আর বেঁচে নেই। একটু পরে অ্যাম্বুলেন্স এসে শার্লকের লাশ তুলে নিয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে ওয়াটসনকে সাইকিয়াট্রিস্টের কাছে দেখা যায়। মানে এতক্ষণ সে এই ঘটনাগুলোই সাইকিয়াট্রিস্টকে বলছিল। সাইকিয়াট্রিস্টের কাছ থেকে ফিরে ওয়াটসন মিসেস হ্যাডসনকে নিয়ে শার্লকের কবরে দেখা করতে যায়। ওয়াটসন এখনও বিশ্বাস করতে পারছিল না শার্লক মারা গিয়েছে। সে একটু কান্নাকাটি করে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই আমরা শার্লককে একটা গাছের পেছনে লুকিয়ে থাকতে দেখতে পাই। সে এতক্ষণ লুকিয়ে আড়াল থেকে সব দেখছিল। অর্থাৎ দর্শক, শার্লক এখনও বেঁচে আছে। কিন্তু সে তো সবার সামনে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গিয়েছিল। তাহলে সে আবার বেঁচে উঠল কিভাবে? এতগুলো মানুষের চোখকে সে কিভাবে ফাঁকি দিল? আর সেই রহস্যের সমাধান আমরা সিজন 3-তে দেখতে পারবো। সিজন 3 দেখতে চাইলে দ্রুত কমেন্ট করুন এবং এই ভিডিওতে লাইক দিয়ে ভরিয়ে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তা না হলে কিন্তু নোটিফিকেশন মিস হয়ে যাবে। দেখা হবে সিজন 3-তে। আল্লাহ হাফেজ।